শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মানে এক আলাদা অনুভূতি। আজ থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আমরা। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আমরা। শুনতে থাকুন আজকের গল্প আমরা। সেবার গ্রীষ্মকালে শেষ দিকে দিন চারেক ইনফ্লুয়েঞ্জাতে ভুগে উঠলেন আমার স্বামী। এমনিতেই তিনি একটু রোগা ধরনের মানুষ। ইনফ্লুয়েঞ্জার পর তার চেহারাটা আরো খারাপ হয়ে গেল। দেখতাম তার হনুর হাড় দুটো গালের চামড়া ফুঁড়ে বেরিয়ে আসছে, গাল বসা, চোখের নিচে কালি, আর তিনি মাঝে মাঝে শুকনো মুখে ঢোক গিলছেন। কণ্ঠাস্থিটা ঘন ঘন ওঠানামা করছে। তাকে খুব অন্যমনস্ক, কাহিল আর কেমন যেন লক্ষ্মী ছাড়া দেখাতো। আমি তাকে খুব যত্ন করতাম। বিট গাজর সেদ্ধ, টেঙ্গির জুস, দুবেলায় একটু একটু মাখন, আর রোজ সম্ভব নয় বলে মাঝে মধ্যে 1-8টা ডিমের হাফ বয়েল তাকে খাওয়াতাম। কিন্তু ইনফ্লুয়েঞ্জার 1 মাস পরেও তার চেহারা ভালো হলো না, বরং আরো দুর্বল হয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে তিনি ভয়ঙ্কর হাঁপাতেন। রাত্রিবেলা তার ভালো ঘুম হতো না। অথচ দেখতাম সকালবেলাতে চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি ঢুলছেন, কষবে নাল গড়িয়ে পড়ছে। ডাকলে চমকে উঠে সহজ হওয়ার চেষ্টা করতেন বটে, কিন্তু স্পষ্টই বোঝা যেত যে তিনি স্বাভাবিক নেই, বরং অন্যমনস্ক এবং দুর্বল দেখাচ্ছে তাকে। ভয় পেয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? তিনি বিব্রত মুখে বললেন, অনু, আমার মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আমার এখনো সারেনি। ভিতরে ভিতরে আমার কেমন যেন জ্বর হয়, হাড়গুলো কটকট করে, জিভ তেতো তেতো লাগে। তুমি আমার গাটা ভালো করে দেখো তো। গায়ে হাত দিয়ে দেখি স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ঠান্ডা। সে কথা বলতেই তিনি হতাশভাবে হাত উল্টে বললেন, কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার বোধহয় একটু এক্সারসাইজ করা দরকার। সকাল বিকেলে একটু হাঁটলে শরীরটা ঠিক হয়ে যাবে। পরদিন থেকে খুব ভোরে উঠে আবার বিকেলে অফিস থেকে ফিরে তিনি বেড়াতে বেরোতেন। আমি আমাদের 7 বছরের ছেলে বাপিকে তার সঙ্গে দিতাম। বাপি অবশ্য বিকালবেলা খেলা ফেলে যেতে চাইতো না, যেত সকালবেলা। সে প্রায়ই এসে আমাকে বলতো, বাবা একটুও বেড়ায় না মা, বার পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে পড়ে আর রেলিংয়ে ঠেস দিয়ে ঢুলতে থাকে। আমি তো বলি, চলো বাবা লেক পর্যন্ত যাই, মাছ খেলা দেখে আসি। আমাদের স্কুলের ছেলেরাও ওখানে ফুটবল প্র্যাকটিস করে, কিন্তু বাবা রেল লাইন পারই হয় না। কেবল ঢুল ঢুল চোখ করে বলে, তুই যা, আমি এখানে দাঁড়াই, ফেরার সময় আমাকে খুঁজে নিস। আমাদের স্নানঘরটা ভাগের, বাড়িওয়ালা আর অন্য এক ভাড়াটের সঙ্গে। একদিন সকালবেলা অফিসের সময় অন্য ভাড়াটে শিবুবাবুর গিন্নি এসে চুপি চুপি বললেন, ও দিদি, আপনার কর্তাটি যে বাথরুমে ঢুকে বসে আছেন, তারপর আর কোনো সাড়া শব্দ নেই। আমার কর্তাটি তেল মেখে কখন থেকে ঘোরাফেরা করছেন। এই মাত্র বললেন, দেখো তো অজিতবাবু তো কখনো এত দেরি করে না। শুনে ভীষণ চমকে উঠলাম। তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমের দরজায় কান পাতলাম, কিন্তু বাথরুমটা একদম নিশ্চুপ। বন্ধ দরজার ওপাশে যে কেউ আছে তা মনেই হয় না। দরজায় নাকা দিয়ে ডাকলাম, ওগো, কি হলো? তিনি বললেন, কেন এত দেরি করছো কেন? তিনি খুব আস্তে যেন আপন মনে বললেন, ঠিক বুঝতে পারছি না। তারপর হুড়মুড় করে জল ঢেলে কাক স্নান সেরে তিনি বেরিয়ে এলেন।
পরে যখন জিজ্ঞেস করলাম, বাথরুমে কি করছিলে তুমি, তখন উনি বিরস মুখে বললেন, গাটা এমন শিরশির করছিল যে জল ঢালতে ইচ্ছে করছিল না, তাই চৌবাচ্চার ধারে উঠে বসেছিলাম। বসেছিলে কেন? ঠিক বসেছিলাম না, জলে হাত ডুবিয়ে রেখেছিলাম, ঠান্ডাটা সয়ে যায় কিনা বলে তিনি কিছুক্ষণ নীরবে ভাত নিয়ে নাড়াচাড়া করে একসময় বললেন, আসলে আমার সময়ের জ্ঞান ছিল না। বাথরুমের ভিতরটা কেমন ঠান্ডা ঠান্ডা, অন্ধকার, আর চৌবাচ্চায় ভর্তি জল ঝলঝল করে উপচে বয়ে যাচ্ছে খিলখিল করে, কেমন যেন লাগে। ভয় পেয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেমন? উনি ম্লান একটু হাসলেন, বললেন, ঠিক বোঝানো যায় না, ঠিক যেন গাছের ঘন ছায়ায় বসে আছি আর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে তিনি বললেন, বুঝলে, ঠিক করলাম এবার বেশ লম্বা অনেক দিনের একটা ছুটি নেব। নিয়ে কোথাও বেড়াতে যাব, অনেকদিন কোথাও যাই না। অনু, আমার মনে হচ্ছে একটা চেঞ্জের দরকার, শরীরের জন্য না, কিন্তু আমার মনটাই কেমন যেন ভেঙে যাচ্ছে। অফিসে আমি একদম কাজকর্ম করতে পারছি না। আজ বেলা 3টে নাগাদ আমার কলিগ সিগারেট চাইতে এসে দেখে যে আমি চোখ চেয়ে বসে আছি, কিন্তু সাড়া দিচ্ছি না। সে ভাবলো আমার স্ট্রোক কিছু একটা হয়েছে, তাই ভয় পেয়ে চেঁচামেচি করে সবাইকে ডেকে আনলো। কি কেলেঙ্কারি বলো তো, অথচ তখন আমি জেগেই আছি। জেগেছিলে, তবে সাড়া দাওনি কেন? কি জানো, আজকাল ভীষণ অলস বোধ করি, কারণটাকেই সাড়া দিতে অনেকক্ষণ সময় লাগে। এমনকি মাঝে মাঝে অজিত ঘোষ নামটা যে আমার, তা বুঝতেও অনেকক্ষণ সময় লাগে। কেউ কিছু বললে চেয়ে থাকি, কিন্তু বুঝতে পারি না। ফাইলপত্র নাড়তে ইচ্ছে করে না, একটা কাগজ টেবিলের এধার থেকে ওধারে সরাতে, পিনকুশনটা কাছে টেনে আনতে গেলে মনে হয় পাহাড় ঠেলার মতো পরিশ্রম করছি। সিগারেটের ছাই কত সময় জামায় কাপড়ে উড়ে পড়ে, আগুন ধরবার ভয়ও সেটাকে ঝেড়ে ফেলি না। এসব শুনে আমার বুকের ভিতরটা হঠাৎ ধক করে উঠল। বললাম, তুমি ডাক্তার দেখাও, চলো চলো চলো, আজকেই চলো, আমরা মহিম ডাক্তারের কাছে যাই। ধুর, উনি হাসলেন, বললেন, আমার সত্যি তেমন কোনো অসুখ নেই। অনেকদিন ধরে একই জায়গায় থাকলে, একই পরিবেশে ঘোরাফেরা করলে মাথাটা একটু জমাট বেঁধে যায়। ভেবে দেখো, আমরা প্রায় 4-5 বছর কোথাও যাইনি। গতবার কেবল বিজুর পইতে ব্যান্ডেল, আর কোথাও না। চলো না, কাছাকাছি কোনো সুন্দর জায়গা থেকে মাসখানেক একটু ঘুরে আসি, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। এমন জায়গায় যাব যেখানে একটা নদী আছে আর অনেক গাছগাছালি। আমার স্বামী চাকরি করেন অ্যাকাউন্টেন্ট অফিসে, কে জানি। আর কিছুদিন বাদে তিনি সাবঅর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন। অঙ্কে তার মাথা খুব পরিষ্কার। বন্ধুরা বলে অজিত এক চান্সে পেরিয়ে যাবে, আমারও তাই বিশ্বাস। কিছুদিন আগেও তাকে পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত দেখতাম, দেখে খুব ভালো লাগতো আমার। মনে হতো ওর যেমন মনের জোর, তাতে শক্ত পরীক্ষাটা পেরিয়ে যাবেনি, তখন সংসারের একটু ভালো ব্যবস্থা হবে। সেই পরীক্ষাটার উপর আমাদের সংসারের অনেক পরিকল্পনা নির্ভর করে আছে। তাই চেঞ্জের কথা শুনে আমি একটু ইতস্তত করে বললাম, এখন 1-1.5 মাসে ছুটি নিলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না? উনি খুব অবাক হয়ে বললেন, কিসের পড়াশুনো? ওই যে এস নাকি জানো। শুনে ওর মুখ গম্ভীর হয়ে গেল, ভীষণ হতাশ হলেন উনি। বললেন, তুমি আমার কথা ভাবো, নাকি আমার চাকরি বাকরি উন্নতি এইসবের কথা? অনু,
তোমার কাছ থেকে আমি আর একটু সিম্প্যাথি আশা করি। তুমি বুঝতে পারছো না আমি কি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি? আমি লজ্জা পেলাম, তবু মুখে বললাম, বা তোমাকে নিয়ে ভাবি বলেই তো। তোমার চাকরি, পরীক্ষা, উন্নতি সব নিয়েই আমাকে ভাবতে হয়। তুমি আর তোমার সংসার ছাড়া আমার আর কি ভাবনা আছে বলো? উনি ছেলে মানুষের মতো রেগে মুখ চোখ লাল করে বললেন, আমি আর আমার সংসার কি এক? অবাক হয়ে বললাম, এক নও? উনি ঘন ঘন মাথা নেড়ে বললেন, না, মোটেই না। সেটা বোঝো না বলে তুমি সব সময় আমাকে সংসারের সঙ্গে জড়িয়ে দেখো, আলাদা মানুষটাকে দেখো না। হেসে বললাম, তাই বলছি। উনি মুখ ফিরিয়ে বললেন, তাই? আমি যে কেরানি তা তোমার পছন্দ না। আমি অফিসার হলে তবে তোমার শান্তি। এই আমি তোমাকে বলে দিচ্ছি, আমি চিরকাল চিরকাল এইরকম কেরানি থাকবো, তাতে তুমি সুখ পাও আর না পাও। থাকো না, আমি তো কেরানিকেই ভালোবেসেছি, তাই বাসব। কিন্তু উনি এই কথাতেও খুশি হলেন না। রাগ করে জানালার থাকের উপর বসে বাইরের মরা বিকেলের দিকে চেয়ে রইলেন, মেলাতে গেলেন না। দেখলাম জ্বর আসার আগের মতো ওর চোখ ছলছল করছে, মাঝে মাঝে কাঁপছে ঠোঁট। হাঁটু মুড়ে বুকের কাছে তুলে এমনভাবে বসে আছেন যে রোগা দুর্বল শরীরটা দেখে মনে হয় বাচ্চা একটা রোগে ভোগা ছেলেকে কেউ কোলে করে জানালার কাছে বসিয়ে দিয়েছে। আচ্ছা পাগল। আমার ছেলের বয়স 7, মেয়ের বয়স 4। আজকাল ছেলে মেয়ে অল্প বয়সেই সে আনা, তার উপর বাসায় রয়েছে ঠিকেছি ভাড়াটে আর বাড়িওয়ালার ছেলে মেয়ে। এতজনের চোখের সামনে ভর সন্ধেতে কি করেছে আমি ওর রাগ ভাঙাই? তবু পায়ের কাছটিতে মেঝেতে বসে আস্তে আস্তে বললাম, লক্ষ্মী সোনা, রাগ করে না। ঠিক আছে, চলো না কিছুদিন ঘুরে আসি। পরীক্ষা না হয় এবছর নাই দিলে, ও তো ফি বছর হয়। উনি সামান্য একটু বাঁকা হাসি হেসে বললেন, তবু দেখো, পরীক্ষার কথাটা ভুলতেই পারছো না। এই বছর নয় তো সামনের বার। কিন্তু আমি তো বলেই দিয়েছি কোনোদিন আমি পরীক্ষা দেব না। দিও না, কে বলেছে দিতে? আমাদের অভাব কিসের, বেশ চলে যাবে। এবার ওঠো তো। আমার স্বামীর অভিমান একটু বেশিক্ষণ থাকে। ছেলেবেলা থেকেই উনি কোথাও তেমন আদর যত্ন পাননি। অনেকদিন আগেই বাবা মা মারা গিয়েছিল। তারপর থেকেই মামার বাড়িতে একটু অনাদরেই বড় হয়েছেন। বিএসসি পরীক্ষা দিয়ে ওকে সে বাড়ি ছেড়ে মির্জাপুরে একটি মেসে আশ্রয় নিতে হয়েছিল। সেই মেসে 10 বছর থেকে চাকরি করে উনি খুব নৈরাশ্য বোধ করতে থাকেন। তখন ওর বয়স 30। ওর রুমমেট ছিলেন আমার বুড়ো কাকা। তিনি মতলব করে ওকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এলেন। তারপর মেসে ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাইজিকে কেমন দেখলে? উনি খুব লজ্জা টজ্জা পেয়ে অবশেষে বললেন, চোখ দুটি বেশ তো। আর তারপরই আমাদের বিয়ে হয়ে গেল। আমরা উঠে এলাম লেক গার্ডেন্সের পাশে গরিবদের পাড়া গোবিন্দপুরে। যখনই একা বাসায় আমরা দুজন, তখন উনি আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখতেন দুরন্ত অভিমানে। এই যে আমি অফিসে চলে যাই, তারপর কি তুমি আমার কথা ভাবো? কি করে ভাববে? আমি 30 বছরের বুড়ো আর তুমি 20-র খুকি। তুমি আর জানালায় দাঁড়াওনি। কাল রাতে আমি যে জেগেছিলাম, কেউ কি টের পেয়েছিল? কি ঘুম বাবা! ওর অভিমান দুরন্ত হলেও সেটা ভাঙা শক্ত না, একটু আদরে সেটা ভাঙানো যায়। কিন্তু এবারকার অভিমান বা রাগ সেই অনাদরে বড় হওয়া মানুষটার ছেলে মানুষই নেই আঁকড়ে ব্যাপার তো নয়। এই ব্যাপারটা যেন একটু জটিল। হয়তো উনি একেবারে অমূলক কথা বলছেন না। আমি সংসারের ভালো মন্দর সঙ্গে জড়িয়ে ওকে দেখি,
এর বাইরে যে একা মানুষটা, যার সঙ্গে অহরহ বাইরের জগতের একটা অদৃশ্য বনিমনার অভাব চলছে, তার কথা তো আমি জানি না। নইলে উনি কেন লোকের ডাকে সাড়া দেন না? কেন চৌবাচ্চা জলে হাত ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকেন, তা আমি বুঝতে পারতাম। রাত্রিবেলা আমাদের ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে উনি হঠাৎ চুপি চুপি আমার কাছে সরে এলেন, মুখ এবং মাথা ডুবিয়ে দিলেন আমার বুকের মধ্যে। বুঝলাম তার এই ভঙ্গির মধ্যে কোনো কাম ইচ্ছা নেই। এ যেমন বাপি আমার বুকে মাথা গোজে, অনেকটা সেই রকমই। আমি কথা না বলে ওকে দু হাতে আগলে নিয়ে ওর রুক্ষ মাথা আর অনেক দিনের আছাটা চুলের মধ্যে মুখ ডুবিয়ে গভীর আনন্দের একটা শ্বাস টেনে নিলাম। বুক ভরে গেল। উনি আস্তে আস্তে বললেন, তোমাকে মাঝে মাঝে আমার মায়ের মতো ভাবতে ইচ্ছে করে। এইরকম ভাবাটা কি পাপ? কি জানি আমি এর কি উত্তর দেব। আমি বিশ্ব সংসারের রীতিনীতি জানি না, কার সঙ্গে কিরকম সম্পর্কটা পাপ, কোনটা যে অন্যায় তা কি করে বুঝবো? যখন ফুলশয্যার রাতে প্রথম উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, সেদিনও আমার শরীর কেঁপে উঠেছিল বটে, কিন্তু সেটা রোমাঞ্চে নয়, শিহরণেও নয়, বরং মনে হয়েছিল বাঁচলাম, এবার নিশ্চিন্ত। এই অচেনা রোগা কালো কিন্তু মিষ্টি চেহারার দুর্বল মানুষটির সেই প্রথম স্পর্শেই আমার ভিতরে সেই ছেলেবেলাকার পুতুল খেলার এক মা জেগে উঠেছিল। ছেলে মেয়েরা যেমন প্রেম করে, লুকোচুরি করে, সহজে ধরা দেয় না, আবার একে অন্যকে ছেড়ে যায়, আমাদের কিন্তু কখনো সেরকম প্রেম হয়নি। উনি বুকে মুখ চেপে অবরুদ্ধ গলায় বললেন, তোমাকে একটা কথা বলবো, কাউকে কিন্তু বলো না। চলো জানলার ধারে গিয়ে বসি। উঠলাম। ছোট জানালার চৌকুপিতে তাকের উপর মুখোমুখি বসলাম দুজন। বললাম, বলো। উনি সিগারেট ধরালেন। বললেন, তোমার মনে আছে বছর 2 আগে একবার কাঠের আলমারিটা কিনবার সময় সত্যচরণের কাছে গোটা 50 টাকা ধার করেছিলাম? ও মা, মনে নেই? আমি তো কতবার তোমাকে টাকাটা শোধ দেওয়ার কথা বলেছি। আমার স্বামী একটা শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সেই ধারটার কথা নয়, সত্যচরণের কথাই বলছি তোমাকে। সেদিন মাইনে পেয়ে মনে করলাম এই মাসে প্রিমিয়াম ডিউ ফিউ নেই, আর তাছাড়া রেডিও শেষ ইনস্টলমেন্টটাও গত মাসে দেওয়া হয়ে গেছে। তা এ মাসে যাই, সত্যচরণের টাকাটা দিয়ে আসি। সত্যচরণ ভদ্রলোক, তাছাড়া আমার বন্ধুদের মধ্যে একমাত্র ওরই কিছু পৈতৃক সম্পত্তি আছে, বড়লোক বলা যায় ওকেই। আর সেই কারণেই বোধ হয় ও কখনো টাকাটার কথা আমাকে বলেনি, কিন্তু এবার দিয়ে দিই। তাছাড়া ওর সঙ্গে অনেককাল দেখাও নেই, খোঁজ খবর নিয়ে আসি। জানো, ভেবে টেবে বিকেলে বেরিয়ে 6টা নাগাদ ওর নবীন পাল লেনের বাড়িতে গিয়ে পৌঁছলাম। ওর বাড়ির সামনেই একটা মস্ত গাড়ি দাঁড়িয়েছিল, কাছের উপর লাল ক্রস আর ইংরেজিতে লেখা ডক্টর। কিছু না ভেবেই উপরে উঠে যাচ্ছে। সিঁড়ি বেয়ে হাতে স্টেথোস্কোপ ভাঁজ করে একজন মোটাসোটা ডাক্তার মুখোমুখি নেমে এলেন। সিঁড়ির উপরে দরজার মুখে সত্তর বউ নীরা শুকনো মুখে দাঁড়িয়েছিল। ফর্সা সুন্দর মেয়েটা, কিন্তু তখন যেন রুখু চুল, ময়লা শাড়ি, সিঁদুর ছাড়া কপাল, আর কেমন একটা রাত জাগা ক্লান্তির ভারে বিচ্ছিরি দেখাচ্ছিল ওকে। কি হয়েছে জিজ্ঞেস করতেই ফুঁপিয়ে উঠল, মারা যাচ্ছে অজিত বাবু। এই কথাটা শুনে বুকের ভিতরে যেন একটা কপাট হাওয়া লেগে দড়াম করে বন্ধ হয়ে গেল। ঘরে ঢুকে দেখি সত্যচরণ পূর্ব দিকে মাথা করে শুয়ে আছে।
পশ্চিমের খোলা জানলা দিয়ে সিঁদুরের মতো লাল টকটকে রোদ এসে পড়েছে ওর সাদা বিছানায়। ওর মাথার কাছে ছোট টেবিলে কাটা ফল, ওষুধের শিশি টিসি রয়েছে। মেঝে খাটের নিচে বেড প্যান্টান। কিন্তু এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না। ওর ঘরের মধ্যেও আত্মীয় স্বজনও রয়েছেন কয়েকজন। দুজন বিধবা মাথার দুধারে ঘোমটা টেনে বসে। একজন বয়স্কা মহিলা পায়ের দিকটায়, একজন বুড়ো মতো লোক খুব বিমর্ষ মুখে সিগারেট পাকাচ্ছেন। আর জানলার কাছে দাঁড়িয়ে দুজন অল্প বয়সী ছেলে নিচু স্বরে কথা বলছে। দু একটা বাচ্চাও রয়েছে ঘরের মধ্যে। তারা কিছু টের পাচ্ছিল কিনা জানি না, কিন্তু জানো, সেই ঘরে পা দিয়েই আমি একটা গন্ধ পেলাম, যাকে কি বলবো, যাকে বলা যায় মৃত্যুর গন্ধ। তোমাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে হয় মৃত্যুর একটা গন্ধ আছেই। কেউ যদি কিছু নাও বলতো, তবু আমি চোখ বুঝেও ওই ঘরে ঢুকে বলে দিতে পারতাম ওই ঘরে কেউ একজন মারা যাচ্ছে। যাকে আমি ওই গন্ধটা পেয়ে বুঝতে পারলাম নীরা ঠিকই বলেছে, সত্য মারা যাচ্ছে। হয়তো এখনই মরবে না, আরো একটু সময় নেবে, কিন্তু আজকালের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা। আমি ঘরে ঢুকতেই মাথার কাছ থেকে একজন বিধবা উঠে গেলেন, পায়ের কাছ থেকে সদপাটিও। কে যেন একজন একটা টুল বিছানার পাশেই এগিয়ে দিল আমাকে বসবার জন্য। তখনও সত্যর জ্ঞান আছে। মুখটা খুব ফ্যাকাশে, রক্তশূন্য, আর মুখের চামড়ায় একটা খড়ি ওঠা শুষ্ক ভাব। আমার দিকে তাকিয়ে বলল, কে? বললাম, আমি রে, আমি অজিত। সত্য বলল, ও অজিত, কবে এলি? বুঝলাম একটু বিকারের মতো অবস্থা হয়ে আসছে। আমি বললাম, এইমাত্র। তুই কেমন আছিস সত্য? সত্য বলল, এই একরকম কেটে যাচ্ছে। আমি ঠিক ওখানে আর বসে থাকতে চাইছিলাম না। তুমি তো জানো ওষুধের গন্ধে আমার কিরকম গা গুলোয়। তাই এক সময় ওর কাছে মাথা নিচু করে বললাম, সত্য, তোর টাকাটা দিতে এসেছি। ও খুব অবাক হয়ে বলল, কত টাকা? আমি বললাম, 50। ও ঠোঁট উল্টালো, ধুর, ওতে আমার কি হবে? ওর জন্য কষ্ট করে এলি কেন? আমি কি মাত্র 50 টাকা চেয়েছিলাম তোর কাছে? আমি তো তার অনেক বেশি চেয়েছিলাম রে। আমি খুব অবাক হয়ে বললাম, তুই তো আমার কাছে চাসনি, আমি নিজে থেকেই এনেছি। অনেকদিন আগে ধার নিয়েছিলাম, তোর মনে নেই? সত্য বেশ চমকে উঠে বলল, না, ধারের কথা নয়, কিন্তু তোর কাছে আমি কি যেন একটা চেয়েছিলাম না? সে তো 50 টাকার অনেক বেশি। জিজ্ঞেস করলাম, কি চেয়েছিলি? ও খানিকক্ষণ সাদা ছাদের দিকে চেয়ে কি যেন ভাবল, বলল, কি যেন ঠিক মনে পড়ছে না। ওই যে সব মানুষই যা চায়। আহা, কি যেন ব্যাপারটা। আচ্ছা দাঁড়া, বাথরুম থেকে ঘুরে আসি, মনে পড়বে ঠিক। বলে ও উঠবার চেষ্টা করলো। সেই বিধবাদের একজন এসে পেচ্ছাপ করবার পাত্রটা ওর গায়ের ঢাকার নিচে ঢুকিয়ে ঠিক করে দিল। কিছুক্ষণ পেচ্ছাপ করবার সময়টাতে ও বিকৃত মুখে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করলো শুয়ে শুয়ে। তারপর জানো, আবার আস্তে আস্তে একটু গা ছাড়া হয়ে আমার দিকে চেয়ে বলল, তোর কাছেই চেয়েছিলাম নাকি অন্য কারোর কাছে? কার কাছে যে মনেই পড়ছে না, কিন্তু চেয়েছিলাম, বুঝলি, কোনো ভুল নেই। খুব আবদার করে
গলা জড়িয়ে ধরে গালে গাল রেখে চেয়েছিলাম, আবার ভিখিরির মতো হাত বাড়িয়ে ল্যাং ল্যাং করেও চেয়েছিলাম, আবার চোখ পাকিয়ে ভয় দেখিয়েও চেয়েছিলাম রে, কিন্তু সালাম মাইরি দিল না। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি চেয়েছিলি সত্য, কি চেয়েছিলি? ও সঙ্গে সঙ্গে ঘোলা চোখ ছাদের দিকে ফিরিয়ে বলল, ওই যে কি যেন ব্যাপারটা, নীরাকে জিজ্ঞেস করতো, ওর মনে থাকতে পারে। আচ্ছা দাঁড়া দাঁড়া, 100 থেকে উল্টো ভাগে গুনে দেখি, হয়তো মনে পড়বে তাতে বলে ও খানিক্ষণ গুনে হাল ছেড়ে দিয়ে বলল, না সময় নষ্ট, মনে পড়ছে না। আমি তখন আস্তে আস্তে বললাম, সত্য তুই তো সবই পেয়েছিস? ও অবাক হয়ে বলল, হ্যাঁ কি পেয়েছি? হ্যাঁ কি 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 পেয়েছি? আমি মৃদু গলায় বললাম, তোর তো সবই আছে সত্য, বাড়ি গাড়ি, ভালো চাকরি, নীরার মতো ভালো বউ, অমন সুন্দর ফুটফুটে ছেলেটা দার্জিলিংয়ে কনভেন্টে পড়ছে, ব্যাংকে টাকা, ইন্স্যুরেন্স, তোর আবার কি চাই? ও অবশ্য ঠোঁটে একটু হাসল, হলুদ ময়লা দাঁতগুলো একটুও চিকমিক করল না। ও বলল, এসব তো আমি পেয়েছি, কিন্তু এরও বেশি আর একটা কি যেন বুঝলি, কিন্তু সেটা তেমন কোনো অর্থ হয় না। যেমন আমার প্রায় ইচ্ছে করে একটা গাছের ছায়ায় বসে দেখি সারাদিন একটা নদী বয়ে যাচ্ছে, অথচ এই চাওয়াটার কোনো মাথা মুন্ডু হয় না রে। ঠিক সেই রকম কি যেন একটা, আমি ভেবেছিলাম তুই সেটাই সঙ্গে করে এনেছিস, কিন্তু না তো, তুই তো মাত্র 50টা টাকা, আর তাও মাত্র যেটুকু ধার করেছিলি। কিন্তু কি যে ব্যাপারটা বলতো, আমার কিছুতেই মনে পড়ছে না রে, অথচ খুব সোজা জিনিস, জানা জিনিস সবাই চায়। আমার স্বামীকে অন্ধকারে খুব আবঝা দেখাচ্ছিল। আমি প্রাণপণে তাকিয়ে তার মুখের ভাবসাব লক্ষ্য করবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। উনি একটু জিমনা গলায় বললেন, হনু, সত্যচরণের ওখান থেকে বেরিয়ে সেই রাত্রে প্রথম বর্ষার জলে আমি ভিজেছিলাম, তুমি আমাকে খুব বকেছিলে, আর পরদিন সকাল থেকেই আমার জ্বর, মনে আছে? আমি মাথা নাড়লাম। অনু, সত্যচরণ তার 3 দিন পর মারা গেছে। সেই কথাটা শেষ পর্যন্ত বোধহয় তার মনে পড়েনি, কিন্তু আমি যতদিন জ্বরে পড়েছিলাম ততদিন, তারপরও জ্বর থেকে উঠে এই পর্যন্ত কেবলই ভাবছি কি সেটা যা সত্যচরণ চেয়েছিল, যা সবাই চায়, অথচ তবু তার মনে পড়ল না কেন? অনু, বলতে বলতে আমার স্বামী 2 হাতে আমার মুখ নিয়ে গভীরভাবে আমাকে দেখলেন, তারপর আস্তে আস্তে বললেন, তবু সত্যচরণ যখন চেয়েছিল তখন আমার ইচ্ছে করছিল সত্যচরণ যা চাইছে সেটা ওকে দিই, যেমন করে হোক সেটা এনে দিই ওকে, কিন্তু তখন তো বুঝবার উপায় ছিল না ও কি চাইছে। কিন্তু অনু, এখন এতদিনে মনে হচ্ছে সেটা আমি জানি। আমি ভীষণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি গো, কি গো সেটা? আমার স্বামী শ্বাস ফেলে বললেন, মানুষের মধ্যে সব সময়ই একটা ইচ্ছে বরাবর চাপা থেকে যায়, সেটা হচ্ছে
সর্বস্ব দিয়ে দেওয়ার ইচ্ছে। কোথাও কেউ একজন বসে আছেন প্রসন্ন হাসি মুখে। তিনি আমার কিছুই চান না, তবু তাকে আমার সর্বস্ব দিয়ে দেওয়ার কথা। টাকা পয়সা নয়, আমার বোধ, বুদ্ধি, লজ্জা, অপমান, জীবন, মৃত্যু সবকিছু। বদলে তিনি কিছুই দেবেন না, কিন্তু দিয়ে আমি তৃপ্তি পাব। রোজগার করতে করতে, সংসার করতে করতে মানুষ সেই দেওয়ার কথাটাই ভুলে যায়। কিন্তু কখনো কখনো সত্যচরণের মতো মরবার সময় মানুষ দেখে সে দিতে চায়নি, কিন্তু নিয়তি কেড়ে নিচ্ছে। তখন তার মনে পড়ে এর চেয়ে স্বেচ্ছায় দেওয়া ভালো ছিল।